আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। আজ পহেলা রোজা 2021 সালে আমি তোমাদের সামনে এসএসসি বায়োলজি বইয়ের ডিএনএ টপিকটা নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তো আমরা আজকে ডিএনএ সম্পর্কে জানবো। তার আগে আমরা একটা বিষয় জেনে নিই। আমরা এই অধ্যায়টা শুরু করার আগে আমরা আরেকটা অধ্যায় পড়েছি, সেটা হলো 11 নম্বর অধ্যায়, জীবের প্রজনন অধ্যায়টা। সেই অধ্যায়টাতে আমরা তাছাড়া আরো অনেক অধ্যায় আমরা পড়েছি। সেইগুলো অধ্যায়গুলোতে আমরা ক্রোমোসোম সম্পর্কে, নিউক্লিয়াস সম্পর্কে জেনেছি, কোষ সম্পর্কে জেনেছি, এবং সেই কোষের ভিতরে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জেনেছি। সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোসোম আছে সেই ক্রোমোসোম সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং সেই ক্রোমোসোম কিভাবে কি কাজ, কিভাবে বংশবৃদ্ধিতে সাহায্য করে সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং আমরা এটাও জানি যে ক্রোমোসোমের ভিতরে ডিএনএ থাকে এবং ডিএনএ এর ভিতরেই আসলে জিন অবস্থান করে। এখন তাহলে আমরা আমাদের টপিকে চলে আসি। আমরা যদি ডিএনএটা এখানে ডিএনএ যেহেতু একটা সংক্ষিপ্ত রূপ, তো এই ডিএনএটা জানার আগে আমাদেরকে এই এনএ এটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা থাকা দরকার। তা না হলে আসলে এই ডিএনএ কিভাবে আসলো, ডিএনএটা আসলে মডিফাই করাটা অতটা ইজি হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এনএ সম্পর্কে জানি। এনএ দ্বারা আমরা কি বুঝি? এন ফর নিউক্লিক এবং এ ফর অ্যাসিড। তাহলে এনএ দ্বারা আমরা নিউক্লিক অ্যাসিড কি বুঝি। এখন ডিএনএ, তাহলে যেহেতু এটা এনএ আছে, তার মানে এটা একটা নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ অর্থাৎ ডি নিউক্লিক অ্যাসিড। এখন এই ডি দ্বারা আবার কি বোঝায়? ডি আবার কি? এখন এই ডিটাকে যদি আমরা বলি তাহলে এটাকে বলা হয় ডি অক্সি রাইবো। ডিঅক্সিরাইবো। এখন আলাদা করে এটাকে ডিঅক্সিরাইবো কেন বলা হচ্ছে সেটা আমরা জানবো একটু পরে। তার আগে আমরা একটু নিউক্লিক অ্যাসিডটাকে ব্যাখ্যা করি। এখন এই যে নিউক্লিক অ্যাসিডটা, এই নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের। তো একটা হলো আমরা জানি ডিএনএ এবং অন্যটা হলো আরএনএ। তো এখানে ডিএনএটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর এখানে আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এগুলো আমরা সবাই জানি যে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক আর আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। যে আমাদের নিউক্লিক অ্যাসিডটা, আমাদের এই এনএটা ফুল ফর্ম হলো নিউক্লিক অ্যাসিড, এন ফর নিউক্লিক এন্ড এ ফর অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিডটা দুই ধরনের, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। এখন এখানে আমরা ডিএনএ সম্পর্কে জানলাম। ডিএনএ সম্পর্কে আমরা কি জানলাম সেটা হলো ডিএনএ, এটার ফুল ফর্মটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এ দ্বারা আমরা নিউক্লিক অ্যাসিডকে বুঝি এবং ডি দ্বারা আমরা ডিঅক্সিরাইবো বুঝি। এখন আর আরএনএ দ্বারা আমরা রাইবোনিউক্লিক অ্যাসিডটাকে বুঝি। এখন আমাদের আরএনএটা কি হলো? রাইবোনিউক্লিক অ্যাসিড, আচ্ছা নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এখন এখানে এটা কেন ডিঅক্সিরাইবো হলো, তাই তো? এটা কেন ডিঅক্সিরাইবো হলো আর এটা কেন রাইবো হলো, এই দুইটা জিনিস আমরা এখন জানবো। সেই দুইটা জিনিস যদি আমরা জানি, আমাদের এটা জানার আগে আমাদের আগে এটার গঠনটা একটু জানতে হবে। এই গঠনটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কেন এটা ডিঅক্সিরাইবো হলো আর কেন এটা রাইবোনিউক্লিক অ্যাসিড হলো। তো আমরা একটু গঠনটা নিয়ে একটু গবেষণা করি। তো আমরা নিউক্লিক অ্যাসিডে একটা জিনিস পড়ি, একটা জিনিস সম্পর্কে জানি
যে নিউক্লিক অ্যাসিডটা গঠন হওয়ার জন্য একটা সূত্র আছে বা একটা ফর্মুলা আছে, অথবা আপনি যেটাই বলতে পারো যে একটা ফর্ম আছে বা একটা নিয়ম আছে, ঠিক আছে, যে নিয়মের উপর ভিত্তি করে এই নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয়। এখন এই নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয় কি কি নিয়মের উপর ভিত্তি করে বা কি কি ফর্মের উপর ভিত্তি করে? সেটা হলো 1 নম্বর ফর্মটা হলো এখানে 5টা কার্বন থাকতে হবে, অর্থাৎ 5 কার্বন যুক্ত শর্করা থাকবে, অর্থাৎ 5 কার্বন যুক্ত শর্করা থাকবে, যেটাকে আমরা পেন্টোজ সুগার বলে জানি। এরপর আমাদের থাকবে হলো নাইট্রোজেন গঠিত বেস বা নাইট্রোজেন ক্ষার। ওকে, এখন এই নাইট্রোজেন ক্ষারগুলো কি কি? এ, জি, সি, ই, ইউ। এখন এটা সম্পর্কে একটু পরে জানবো আমরা। তারপরে আমরা জানি আরেকটা কি থাকবে, সেটা হলো আমাদের ফসফরিক অ্যাসিড থাকে, যেটাকে আমরা অজৈব ফসফেট বলি। এখন আমরা নিউক্লিক অ্যাসিড গঠনের যে নিউক্লিক অ্যাসিডের যে বৈশিষ্ট্য সেটা আমরা জানলাম। নিউক্লিক অ্যাসিড গঠিত হওয়ার জন্য 5 কার্বন বিশিষ্ট শর্করা লাগবে, নাইট্রোজেন বেস বা ক্ষার লাগবে AgCTU, আর ফসফরিক অ্যাসিড লাগবে বা অজৈব ফসফেট দরকার। এখন আমরা এখন নিউক্লিক অ্যাসিড গঠিত করি। আমরা সবাই জানি যে আমাদের নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ। এখন আমরা যেহেতু দুই ধরনের নিউক্লিক অ্যাসিড, আমরা দুই ধরনেরই গঠন রাখবো। তো আমাদের প্রথম শর্তটা হলো পেন্টোজ সুগার থাকবে, অর্থাৎ 5টা কার্বন থাকবে। তো আমরা 5টা কার্বন লিখে ফেলি, 1 2 3 4 5। এবং আরেকটা কার্বন আরেকবার দেখি, এখানে একটা ঘটনা কি, 1 2 3 4 5। হ্যাঁ, এখন এখানে 5টা কার্বন, এখানে 5টা কার্বন। তো আমাদের এখানে 5 নম্বর কার্বনে অর্থাৎ লাস্ট কার্বনে H2 ও H যুক্ত করতে হবে। H2 ও H যুক্ত করলাম এবং প্রথম কার্বনে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত করলাম। এরপর এটারও প্রথম কার্বনে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত করলাম। কার্বনের যেহেতু দুজনই 4, সেহেতু আমরা সেই অনুযায়ী তার কার্বনের যেহেতু 4টা হাত, সেই অনুযায়ী তার হাতগুলো বসাই দিয়ে 1 2 এই বাকি হাতগুলো তার বসাই দিলাম। এখন এখানে আরেকটা কি হলো, সেটা হলো আমরা বাকি হাতগুলো পূরণ করে দিই হাইড্রোজেন এবং হাইড্রোক্সি দ্বারা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আমি সবকটা প্রত্যেকটা কার্বনের সাথে আমি ওয়ে যুক্ত করেছি ডান সাইডে, কিন্তু এখানে আমি কেন 2 নম্বর কার্বনটাতে অর্থাৎ এখানে আমি কেন শুধু এ যুক্ত করলাম, কেন ওয়ে যুক্ত করি নাই? এটাই তো আসলে মেইন পার্থক্যটাই আসলে এখানে মেইন পার্থক্যটা এই জায়গাটাতে। তার কারণ এই যে ডিএনএ, এই ডিএনএ সম্পর্কে আমরা যেটা জানলাম, ডিএনএ সম্পর্কে আমরা জানছিলাম যে ডিএনএ ফুল মিনিংটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ সম্পর্কে জেনেছিলাম যে আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক বলতে আমরা কি বুঝি সেটা আমাদের অনেকের প্রশ্ন ছিল যে ডিঅক্সিরাইবো বলতে আমরা কি বুঝি। আসলে এই ডিঅক্সিরাইবো বলতে আমরা এটাকে বুঝি, ডিঅক্সিরাইবো বলতে আমরা এই জিনিসটাকে বুঝি। এটা কি ডিঅক্সিরাইবো বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি যে নিউক্লিক অ্যাসিডের 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন অনুপস্থিত থাকবে, অর্থাৎ 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না। যে
নিউক্লিক অ্যাসিডে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না, সেই নিউক্লিক অ্যাসিডটাই হলো ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর যে নিউক্লিক অ্যাসিডে প্রত্যেকটা কার্বনেই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল বিদ্যমান থাকবে অর্থাৎ এইচ এবং ওএইচ থাকবে, সেটাই হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন আমরা জানলাম এটা। তারপরে আমরা আরেকটা জিনিস জানি যে ডিএনএ গঠনটা নিয়ে আমরা যদি জানি, এখানে এই যে আমরা ডিএনএটা আঁকছিলাম, এখানে একটা যে গঠনটা আঁকলাম, ঠিক আছে, এটা যে আমরা আঁকলাম, হ্যাঁ, এটা যে আঁকলাম না, তো এইটাই আর কি। আমি যদি একটু মডিফাই করে যদি আর একটু ডিফারেন্টলি আঁকার চেষ্টা করি, তাহলে এটা যদি আমি এরকম আঁকি তাহলে তো কোনো সমস্যা নেই আশা করি। হ্যাঁ, এই তো এটাকে যদি একটু আধুনিক অর্থাৎ একটু মডিফাই করে এভাবে আঁকি, তাহলে এখানে কি হলো, এটা যদি আমরা এদিক থেকে যদি 1 নম্বর কার্বন ধরি, 1 2 3 4 5, এটা হলো 5 নম্বর কার্বন, তাই তো। এখন আমরা সেই অনুযায়ী বসাই দিই। 1 নম্বর কার্বনে কি হবে, 1 নম্বর কার্বনের সাথে একটা এখানে হাইড্রোজেন, এখানে OH, আবার 2 নম্বর কার্বনে অনেকে এই ঘটনাটা দেখে আবার ভয় পেয়ে যায় যে আমি তো এরকম ভাবে করছি ডিএনএটা, তাহলে এইটা আবার কি, ওই বাবা এটা আবার কি জিনিস, এটা দেখে অনেকে ভয় পেয়ে যায়। কিন্তু আসলে এটা তেমন কঠিন কোনো আহামরি কিছু না, এটা শুধু এটার একটু আপডেট রূপ। এটা কিভাবে আঁকলাম আমরা, এটাকে যদি আমি একটু বৃত্তাকার চিন্তা করি অর্থাৎ সার্কেল করে নিয়ে আসি, তাহলে এটা আমরা এরকম করি। আর যে অক্সিজেন আঁকলাম প্রথমে, এটা এই একটু অক্সিজেনের 2টা হাত, এখানে একটা কার্বন দিলাম, তারপরে এই একটা কার্বন, এই এই 1 2 3 4 আর এই হলো 5, ঠিক আছে। তাহলে কার্বনের হাত হলো কয়টা, 1টা 2টা, তাই অক্সিজেনের 2টা ব্যবহার করছে। এই দেখো একটা জিনিস, তাহলে এটাকে কি করতে পারি, এটাকে যা করছি তাই, তাই না। তাহলে এটা কি এইচ, হ্যাঁ, এটার সাথে এইচ, অর্থাৎ 1 নম্বর কার্বন যদি একটা হাইড্রোজেন আর ডাবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত হয়েছে, এটাও সেই একই কাজ হয়েছে। এই 1 নম্বর কার্বন, এই দেখো এখানে কিন্তু প্রথম কার্বনটা, এখানে যে প্রথম কার্বনটা আছে, এই প্রথম কার্বনটার সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন ডাবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত হয়েছে, এখানে কিন্তু ডাবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত হয়েছে, তাই না। তারপরে তার এই পাশে আবার একটা হাইড্রোজেন বন্ড যুক্ত হয়েছে, একটা বন্ড দিয়ে, এখানেও কিন্তু হাইড্রোজেন বন্ড যুক্ত করছে একটা বন্ড দিয়ে। ওকে, তো ওরকম কিছু না, এটা ঠিক ওরকম ভাবে আমরা সাজিয়ে যাবো হাইড্রোজেন আর ইগুলো। আর এটা যদি প্রথম কার্বন ধরি, তাহলে এটা আমাদের সেকেন্ড কার্বন ধরবো, এটা থার্ড, এটা ফোর্থ, আর এটা ফিফথ। তাহলে আমাদের সেকেন্ড কার্বনে কি আছে, সেকেন্ড কার্বনে আমরা আমাদের সবারই মনে আছে এটা হচ্ছে একটা হাইড্রোজেন এবং একটা আরেকটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে। থার্ড কার্বনে কি আছে, এক পাশে একটা হাইড্রোজেন আর এক পাশে একটা হাইড্রোক্সিল। আবার ফোর্থ কার্বনে কি আছে, এক পাশে একটা হাইড্রোজেন এবং আরেক পাশে একটা হাইড্রোক্সিল। এবং সর্বশেষ ফিফথ কার্বনে কি আছে আমাদের, আমি আগেই বলছিলাম যে এখানে আপনি
সি মানে H2OH যুক্ত করব, তাই ওই অনুযায়ী H2OH যুক্ত করলাম, শেষ। এই হলো তার এই গঠন। এটা তো খুব কঠিন কিছু না। তো তারপরে এই জিনিসটাকে আমি যদি আরেকটু আপডেট করি বা আরেকটু ডেভেলপ করি, তাহলে একটা এরকম একটা গঠন আসে, সেটা হলো এরকম। আমি যে এতক্ষণ ডিএনএ 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 করে চিল্লাতেছিলাম, আসলে এটা কিন্তু ডিএনএ না। ওকে, এটা তাহলে কি? এটা হলো আমাদের বহু আলোচিত পেন্টোজ সুগার। আমাদের যে আমরা যে ডিএনএ পড়ার আগে নিউক্লিক অ্যাসিডটা পড়ছিলাম না, নিউক্লিক অ্যাসিডের বৈশিষ্ট্য পড়ছিলাম, সেখানে কি বলছিলাম না, 5 কার্বন বিশিষ্ট সুগার বা শর্করা থাকবে, তাই না? যেটাকে আমরা পেন্টোজ সুগার বলি, প্রথমেই বলছিলাম। তো এইটা হলো সেই পেন্টোজ সুগার। তবে ডিএনএ এর ভিতর যে পেন্টোজ সুগারটা থাকে, অর্থাৎ যে পেন্টোজ সুগারটাতে ডিএনএটা চেইন ডিএনএ তার চেইন গঠন করে, এটা শুধুমাত্র সেই পেন্টোজ সুগারটা একটু আলাদা আর আরএনএটা একটু আলাদা। তো আমি সেটা একটু ব্যাখ্যা করছিলাম যে এই ডিএনএ পেন্টোজ সুগারটা হলো ঠিক এরকম। তার মধ্যে 5টা কার্বন থাকবে, আরএনএর ভিতর 5টা কার্বন থাকবে, এবং তার 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন থাকবে না। এই হলো ডিএনএ পেন্টোজ সুগারটা। অর্থাৎ ডিএনএর যে সুগারটা, সেটার একটু আধুনিক মানে আপডেট রূপটা হলো এইটা। তাকে আমরা আরেকটু আপডেট করে এরকম ভাবে দিতে পারি, ঠিক আছে? তো এই যে একটা পেন্টোজ সুগার আমি আঁকলাম, এটা কিন্তু আসলে সুগার, এটা কিন্তু ডিএনএ না। হ্যাঁ, এটা কিন্তু সুগার, কেউ ভুল করে না, এটা কিন্তু সুগার। ওকে, তো এখানে আমরা দেখি এটা কিন্তু এখানে এটা যেরকম আছে, জাস্ট আমি এটাই একটু কার্বনটা লিখলাম না, এটা জাস্ট একটু মিলাই দিলাম। হ্যাঁ, এই যে যেমন এটা কিন্তু একটা কার্বন, এটা যদি এটা অক্সিজেন, তো এটা অক্সিজেন হলে এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, আর এই যে 5 নম্বর কার্বন। ওকে, শেষ। এক নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এগুলো প্রত্যেকটা একটা কার্বন। তাহলে এই যে একটু চিন্তা করেছি, এই একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস। এটাকে যে আমরা এখন ওই অনুযায়ী এটার বন্ডগুলো লেখা বলাই, হাইড্রোজেন অক্সিজেন ওই অনুযায়ী লিখি। হ্যাঁ, এটা সেরকম কিছু না। এই যে আমরা ওই অনুযায়ী লিখি, এই দেখো আমি লিখতেছি, দেখো এই দেখো এইচ, এটা শুধু এইচ থাকবে, এই ওএইচ, বাস শেষ, কাহিনী শেষ, কেল্লা ফতে। এটা তো এই তো কাহিনী, আর কি, শেষ। তো এটা এরকমই কার্বনটা। তো এটা গঠনটা এরকম। তাহলে আমরা কি জানলাম? পেন্টোজ সুগার সম্পর্কে জানলাম। পেন্টোজ সুগারটা ঠিক এরকম। এটা কিভাবে গঠন করে? এটা নাইট্রোজেন বেজের সাথে বন্ড দ্বারা যুক্ত হয়, এবং এরকম ভাবে এটা আস্তে আস্তে গঠন করে, সেটা আমি দেখাবো একটু পর। তো এখন আমরা এই পেন্টোজ সুগার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একটু নাইট্রোজেন বেস সম্পর্কে জানি। আসলে আমরা এগুলো সবই জানি, যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দেবো একটু কদিন পর, তাই আমরা এগুলো জানি। আমি এত বিস্তারিত বিশাল ব্যাখ্যা করে বলতেছি না। আর আমি তো আপনার ডিএনএ সম্পর্কে অত সৃজনশীল বলাবো না, কারণ যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই আশা করি সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আমি অত বোর্ডে লেখায় অভ্যস্ত না, আর আমি পড়াতেও অত অভ্যস্ত না, তাই আমি যতটুকু আমার ব্রেনের ভিতরে আছে, আমার যতটুকু আমার ভিতর আছে, আমি ততটুকু চেষ্টা করতেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো আমরা টপিকে চলে আসি। আমি একদম শুরুর লেভেল থেকে চেষ্টা করব আমার ডিএনএটাকে বোঝানোর জন্য।
ডিএনএ জিনিসটাই যে না বোঝে, অর্থাৎ সায়েন্সে যে ব্যক্তি আর কি, কেউ যদি সায়েন্সে নাও পড়ে বা আর্টস বা কমার্সও পড়ে, সেও যাতে ডিএনএ জিনিসটা বুঝতে পারে, আমি ঠিক ওই রকম ভাবে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তো অনেকে আবার বলতে পারে যে এগুলো কি দিছে, এগুলো বাচ্চাদের পড়া, এগুলো তো সবাই পারে, এগুলো আবার কি পড়ায় নাকি এরকম ভাবে, এগুলো তো বাচ্চাদের পড়ায়, আমরা কি বাচ্চা নাকি? না, তোমরা বাচ্চা না, তোমরা আমরা কেউই বাচ্চা না। আমাদেরকে এরকম পড়ানোর বয়স না, ঠিক আছে, কিন্তু আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমরা তো এই ডিএনএটাকে ভালো করে জানি, কিন্তু এখানে যারা আর্টসের আছে বা যারা কমার্সের আছে তারা তো এটা জানবে না। তো আমি আমার যদিও আমরা সবাই এখানে সায়েন্সের এই গ্রুপে, তবুও আমার টার্গেট হলো কি যে আমি ডিএনএটাকে যেরকম ভাবে বুঝি, আমার বন্ধুরা বা আমি যাদেরকে বোঝাবো জিনিসটা, তারাও যেন ওরকম ভাবেই বোঝে। আমি চাইবো আমার থেকেও তারা যেন বেশি বোঝে। আর আমার মেন টার্গেট হলো কি যে একজন সায়েন্স স্টুডেন্ট ডিএনএটাকে যেরকম ভাবে বুঝে, একজন আর্টস স্টুডেন্টও যেন ডিএনএটাকে ওরকম বুঝে এবং কমার্স স্টুডেন্টও যেন সেরকম বুঝে। তাহলে তারাও তো মানুষ, তারাও তো হোমোসেপিয়েন্স, তো তাদের মধ্যে তো ক্যাপাসিটি আছে, তাদেরও তো ধারণ ক্ষমতা আছে, তারাও তো অবশ্যই বোঝার অধিকারটা রাখে। তো আমি সেই জন্যই আর কি একটু ডিএনএটা এরকম ভাবে একটু বুঝাচ্ছি বাচ্চাদের মতন করে। তোমরা কেউ মাইন্ড করো না, যার ইচ্ছা হবে সে আমার ভিডিওটা দেখতে পারে, আর যার ভালো না লাগবে সে ভিডিওটা স্কিপ করে যেতে পারো বা দেখার দরকার নেই। তো যারই মনে চাবে আমার ভিডিও দেখতে পারো, আর না হলে নেই। আমি কাউকে জোর জবরদস্তি করবো না। তো চলো আমরা শুরু করি। এখন আমি নিউক্লিক অ্যাসিড আলোচনা করছি, ডিএনএ নিয়ে আলোচনা সুগার নিয়ে আলোচনা করছি, পেন্টোজ সুগার নিয়ে। তাহলে এখন আমাদের বাকি রইল নাইট্রোজেন বেস। হ্যাঁ, এখন নাইট্রোজেন বেসের যখন আমি আলোচনা করছিলাম, তখন আমি কিছু অক্ষর লিখছিলাম, এ ডি টি সি ইউ, তাই না? এগুলো আবার কি? এ টি জি সি ইউ, এগুলা এগুলা কি আমাদের এবিসি পড়ানোর সময় নাকি এখন? তা না, আমি তোমাদের আসলে এবিসি পড়াচ্ছি না। এটা এগুলো একদম, এগুলো হলো ডিএনএ নাইট্রোজেন বেস, এগুলো একটা শর্ট ফর্ম। এ ফর আমরা অ্যাডিনিন বুঝি, G for guanine, T for thiamine, C for cytosine, এবং U for uracil. A for adenine, G for guanine, C for cytosine, T for thiamine, and U for uracil. Okay, তো আমাদের এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল এগুলা কি? এগুলো একটা নাইট্রোজেন বেস। এই অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল এরা দুইটা ভাগে বিভক্ত, পরস্পর দুইটা ভাগে বিভক্ত। একটি পিউরিন আর একটি হলো পাইরিমিডিন। আমরা রীতিমতো একটু বুঝে দিই জিনিসটা, হ্যাঁ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। বুঝে দিই। এই দেখো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। হ্যাঁ, এখন আমরা যদি দুটো ভাগে বিভক্ত করি, আমরা জানি এটা দুটো ভাগে বিভক্ত, একটা পিউরিন এবং অন্যটা পাইরিমিডিন। এখন এই অ্যাডিনিন এবং এই গুয়ানিন এই দুইটা হলো পিউরিন, পিউরিনের অন্তর্ভুক্ত, এবং এই যে সাইটোসিন, থায়ামিন এবং এই ইউরাসিল এরা হলো পাইরিমিডিন। এখন এইটা এই অ্যাডিনিন আর এই গুয়ানিন এরা কেন পিউরিন, এবং এই সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল এরা কেন পাইরিমিডিন?
সেটা জানার জন্য আমাদের জানতে হবে আসলে রিংয়ের বিষয়টা। পিউরিন বলতে আমরা দুইটা রিং বুঝাই এবং পাইরিমিডিন বলতে আমরা এক রিং বিশিষ্ট বেশ নাইট্রোজেন বেসকে বোঝাই বা গঠনকে বোঝাই। যেরকম আমরা যদি এরকমটা আঁকি, এই এরা হলো পিউরিন। আর যদি এরকম একটা গঠন আঁকি সিঙ্গেল, তাহলে এরা হলো পাইরিমিডিন। অর্থাৎ যেটা ডাবল থাকবে সেটা হলো পিউরিন, আর যেটা সিঙ্গেল থাকবে সেটা হলো পাইরিমিডিন। ওকে, মানে যারা কাপল যারা থাকবে তারা পিউরিন, আর সিঙ্গেলরা পাইরিমিডিন। ওকে, অর্থাৎ আমরা যারা সিঙ্গেল আছি তারা সবাই পাইরিমিডিন, এবং যারা কাপল আছে তারা হলো পিউরিন। এর কোনো সঙ্গী সাথী নাই, বেচারা একা। কেউ যদি সঙ্গী সাথী জোগাড় করে দিতে পারো তাহলে সঙ্গী সাথী দিয়ে দিতে পারো। হ্যাঁ, এই সঙ্গী সাথী নাই দেখেই এদেরকে এরা পাইরিন, আর এরা বউ নিয়ে ঘুরে রাস্তাঘাট, এর জন্য আরো পাইরিমিডিন, তারা হলো পিউরিন আর কি। হ্যাঁ, এই হলো কথা। অর্থাৎ এরা ডাবল আর সিঙ্গেল, এর জন্য এরা পিউরিন এবং এরা পাইরিমিডিন। এখন আমাদের এই যে ডিএনএ, আমরা জানি আমাদের ডিএনএ এর ভিতর কি থাকে, রাইবোজ সুগার থাকে। আমরা কি জানলাম? আমরা জানলাম ডিএনএ এর ভিতর কি থাকে, রাইবোজ সুগার থাকে। ডিএনএ এর ভিতর এই হ্যাঁ রাইবোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, আর কি থাকে আমাদের? আর থাকে হলো ফসফেট। আর থাকে কি? আর থাকে হলো আমাদের ফসফেট। আমাদের ডিএনএ এর ভিতর যেটা থাকে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফেট, এই তিনটা জিনিস থাকে আমাদের। এখন নাইট্রোজেন বেস সম্পর্কে আমরা জানলাম, এডিনিন, গুয়ানিন এবং প্রকারভেদ সম্পর্কে জানলাম, পিউরিন পাইরিমিডিন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ডিএনএ যে মেইন গঠন সেটা সম্পর্কে, যে আমাদের একটা ডিএনএ সেটা কিভাবে গঠন মানে গঠিত করে, বা তার কিভাবে তার চেইন গঠন করে। ওকে, আমাদের ডিএনএটা ঠিক এরকম ভাবে চেইন গঠন করে। এটা যদি অক্সিজেন হয়, আমাদের ওই সুগারটা আমরা যদি আঁকি, সুগারটা আমরা কিছুক্ষণ আগে এঁকে দেখাচ্ছিলাম আমি। এখন এখানে একটা জানার বিষয় আছে, এইগুলো আমাদের অ্যাডিনিন। অর্থাৎ আমাদের অ্যাডিনিন হলো এরকম, আমাদের থায়ামিন হলো এরকম তীর চিহ্নের মতো দেখতে, আমাদের সাইটোসিন হলো এরকম, আমাদের গুয়ানিন হলো এরকম। ওকে, এ টি সি জি, এই হলো আমাদের নাইট্রোজেন বেসগুলা। এটাকে চিহ্নিত করি আমরা। একটা জিনিস তোমরা খেয়াল করবা, আমরা যখন কারোর সাথে হ্যান্ডশেক করি, আমরা যখন হ্যান্ডশেক করার সময় যখন হাতটা আমরা ডান হাতটা বাড়িয়ে দিই, তখন যে হ্যান্ডশেক করবে সে কিন্তু বাম হাত দেবে না, সে কিন্তু ডান হাতেই হাত বাড়িয়ে দেবে। অর্থাৎ তার আমাদের হাতের বন্ধনটা যেন শক্ত হয়, দৃঢ় হয় আমাদের, সেই জন্য আমরা ডান হাতটাই আগাই দিই। অর্থাৎ যে হাত দিয়ে আমরা হ্যান্ডশেক করতে চাই সেই হাতটা আমরা আগাই দিই। এবং আমাদের এই যে হ্যান্ডশেকটা আমরা যে করলাম, আমাদের বন্ধনটা যদি সুদৃঢ় হয় এবং সঠিকভাবে ব্লকভাবে খাপে খাপে মিশতে পারে, সেই কারণে
যে হাতে দেওয়া সেটাই দিলেন, ডান হাত বাম হাতে দিলে কিন্তু জিনিসটা মেলে না। দেখো এটা কিন্তু দিলে কিন্তু অনেক কিরকম যেন একটা লাগে, তাই না? সেরকম আবার এই যে আমার এই মার্কারটা, এই মার্কারটার জায়গায় যদি আমি একটা কলমের মুখা লাগাই, লাগবে না? লাগবে না। কেন? কারণ এটার একটা শেপ আর এটার একটা শেপ, আর আমার কলমের একটা শেপ আর কলমের মুখার একটা শেপ। তো এটার শেপ এই অনুযায়ী, এটার শেপ এরকমই। এই শেপের কোনো বস্তু যদি লাগানো যায় তাহলে এই মার্কারে লাগবে, আর এই শেপের বস্তু না হলে লাগবে না। হ্যাঁ, সে ঠিক সেরকমই আমাদের এই যে নাইট্রোজেন বেসগুলা, এই নাইট্রোজেন বেসগুলো যে পরস্পরের সাথে যুক্ত থাকে, তারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাদের বিভিন্ন আকৃতির উপর ভিত্তি করে। যেরকম আমাদের এডিনিনের আকৃতি এরকম, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। আমরা ছোটবেলায় যে ব্লকস নিয়ে যে খেলা করতাম না, এরকম খেলা থাকতো। এরকম থাকতো না খেলনা? এই খেলনা দিয়ে আমরা একটা পর একটা পর একটা পর একটা পর একটা পর সাজিয়ে 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 বিল্ডিং বানাইতাম, কেউ গাড়ি বানাইতাম, কেউ অনেকে রোবট বানাইতাম। তো সেরকমই আমাদের এই যে ডিএনএ গুলো, ডিএনএ যে নাইট্রোজেন বেসগুলো একটার উপর একটা, একটার সাথে একটা যে যুক্ত থাকে, এই যুক্তও থাকে শুধুমাত্র তাদের এই ব্লক যেরকম ভাবে থাকে যুক্ত থাকে সেরকম তাদের শেপের উপর ভিত্তি করে তারা যুক্ত থাকে। যেমন আমাদের এই এডিনিনের সাথে কোনটা মিলবে সেটা কিন্তু আমরা সহজেই ধরতে পারতেছি, কারণ এডিনিনের সাথে থায়ামিনটা মিলে, আবার সাইটোসিনের সাথে আমাদের এই গুয়ানিনটা মিলে। কেন মিলে? কারণ এডিনিনের মাঝখানে এরকম একটা ভি এর মতন ফাঁকা আছে, আর সাইটোসিনের মাঝখানে এরকম ভি এর মতন একটা চোখা আছে। এর জন্য এই দুটো একসাথে আটকানো যায়। কিন্তু আমি এই এডিনিনের সাথে আবার সাইটোসিন কিন্তু মিলাইতে পারবো না। এই যে আমি যদি সাইটোসিন আমি বলি না, আমি এরকম কেন দেবো, এটা এরকম সাথে কি হয়েছে, আমি এই সাইটোসিন মিলাবো এর সাথে, কিন্তু মিলবে? এটা সাইটোসিন কিন্তু মিলবে না এটার সাথে, তাই না? কারণ এটা এখানে এই এটা যদি মিলাই দেই তাও মিলবে না। কেন মিলবে না? কারণ এটার সাথে এটা ম্যাচ না, ঠিক না? সেজন্য মিলে না। কিন্তু আমি যদি এই জায়গায় একটা থায়ামিন বসায় দেই তাহলে কিন্তু জিনিসটা দেখো মিলে গেছে। এই দেখো, এই যে, ঠিক আছে, এই যে থায়ামিন বসায় দিলে বাস যুক্ত হয়ে গেল, কারণ এটার গ্যাপ অনুযায়ী এটা বসে গেছে। ঠিক একই ভাবে এই থায়ামিনের সাথেও আমি যদি একটা এডিনিন যুক্ত করি বাস মিলে যায়। আবার এই সাইটোসিনের সাথে যদি একটা গুয়ানিন যুক্ত করি হয়ে যাবে। আবার এই গুয়ানিনের সাথে একটা সাইটোসিন যুক্ত করা যায়। ওকে, তাহলে দেখো দেখা যায় আমরা আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করি, আমরা কিছুক্ষণ আগে জানতে পারছিলাম যে আমাদের এই অ্যাডিনিন হলো পিউরিন আর থায়ামিন হলো পাইরিমিডিন। ওকে, আমরা পিউরিনকে যদি এক্স দ্বারা চিহ্নিত করি, আর যদি ওয়াই দ্বারা পাইরিমিডিনকে করি তাহলে চিহ্নিত করি, তাহলে আমরা কি জানতে পারি? তাহলে আমরা বলতে পারি আমাদের এডিনিন অর্থাৎ এ যদি হয় এক্স, থায়ামিন হলো ওয়াই, আবার সাইটোসিন যদি হয় সাইটোসিন যদি হয় ওয়াই, তাহলে গুয়ানিন হবে এক্স। এই তো জিনিসটা এরকম না, ব্যাপারটা এরকম। তাহলে আমাদের একটা জিনিস আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই এডিনিন এর থায়ামিন অর্থাৎ এই যে আমাদের নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়, আমাদের এই যে বন্ধনটা, এই বন্ধনটা সর্বদা একটা পিউরিন এবং একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়। অর্থাৎ এই পিউরিন কখনো যুক্ত হয় না। এই যে আমরা অঙ্কে পড়ছিলাম না, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাস, আবার ফিজিক্সে পড়ি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এইরকমই আমাদের এটার ক্ষেত্রে ঘটে। এটাকে যদি প্লাস চার্জ আমরা এডিনিন এবং একটু ব্যাখ্যা করি, হ্যাঁ, আমরা যেগুলো পিউরিন আছে সেগুলোকে আমরা যদি প্লাস ধরি আর পাইরিমিডিনগুলোকে যদি মাইনাস ধরি, তাহলে আমরা এই যে প্লাসের সাথে অবশ্যই মাইনাস যাবে, তাই না? প্লাসের প্লাসে তো আর প্লাস মিশবে না, তাই না? সেরকমই আবার আরেকটা জিনিস, এই যে পিউরিন আর ধরলাম ঠিক আছে, আমাদের প্লাসে প্লাসে প্লাস মিললো না। ওকে, তাহলে আমি এই পিউরিনের সাথে এই পাইরিমিডিন মিশাবো। ওকে, কিন্তু একটা বিষয় হলো
যে এইটার প্লাস যদি আমি মনে করি যে না এটা পিউরিনগুলো সব প্লাস আর পাইরিমিডিনগুলো মাইনাস, তাহলে ওই থিওরির উপর ভিত্তি করে কিন্তু আমি এটার সাথে এটা মিশাইতে পারি। বাট সমস্যা কি, আমাদের এটার সাথে এটা মিশবে না। তো এটার ক্ষেত্রে আবার এটা প্লাস, যখন আমরা এডিনিন আর সাইটোসিনের সাথে তুলনা করব তখন এডিনিন আর সাইটোসিন প্লাস, আবার যখন থায়ামিন আর গুয়ানিনের সাথে তুলনা করব তখন থায়ামিন আর গুয়ানিন প্লাস। হ্যাঁ, কিন্তু যখন আমরা সাইটোসিন আর গুয়ানিনের সাথে তুলনা করব তখন সাইটোসিন মাইনাস গুয়ানিন প্লাস, আবার থায়ামিন আর এডিনিনের সাথে তুলনা যখন করব তখন থায়ামিন মাইনাস এডিনিন প্লাস। ওকে, জিনিসটা এরকম। তাহলে আমরা আরো একটা জিনিস দেখি, আমাদের এডিনিনের সাথে যে আমরা জানলাম এডিনিনের সাথে থায়ামিন যুক্ত হয়, তো আমাদের এডিনিনের সাথে থায়ামিন যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ডের দ্বারা, অর্থাৎ হাইড্রোজেন কার্বন কার্বন ডাবল বন্ড দ্বারা যুক্ত হবে। আর আমাদের সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হবে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা। ওকে, এখন এটাই আমরা আর কি আঁকবো। এখন যদি আমরা আঁকি তাহলে এটা ডাবল বন্ড দ্বারা যুক্ত হবে, এটা এখানে একটা আমাদের থায়ামিন হবে, আমরা একটা থায়ামিন আঁকলাম। এখন আমরা একটা পেন্টোজ সুগার রাখবো। আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে এই পেন্টোজ সুগারটা কিন্তু আমরা সোজাভাবে আঁকছি। এটা যদি আমাদের এদিকে হয়, উপরের দিকে হয়, তাহলে এবারে পেন্টোজ সুগারটা হবে নিচের দিকে, অর্থাৎ এটা কিন্তু উল্টায় যাবে, এদিকে আসে কিন্তু জিনিসটা উল্টায় যাবে, এটা কিন্তু একরকম থাকবে না। তো ঠিক একইভাবে এটা কিন্তু উল্টায় গেল। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে পেন্টোজ সুগারটা যদি শুরু হয় 5 দিয়ে, এটা শুরু হবে হলো আমাদের 3 দিয়ে। কি হবে? 1 2 3 নম্বর কার্বন দিয়ে। ওকে, এখন এই যে আমাদের এরা 5 নম্বর কার্বন দিয়ে শুরু হলো এবং 3 নম্বর কার্বন দিয়ে শুরু হলো, এটা যদি 5 নম্বর কার্বন দিয়ে শুরু হয় এটার শেষটা হবে 3 নম্বর কার্বন দিয়ে। আবার এটা যদি 3 নম্বর কার্বন দিয়ে শুরু হয় তাহলে এটা শেষ হবে 5 নম্বর কার্বন দিয়ে। আমরা এটা বরাবরভাবে আঁকতে থাকি, তাহলে দেখি আমাদের কি হয় বিষয়টা। ওকে, এটাও কিন্তু 5 নম্বর কার্বন দিয়ে, এটাও কিন্তু 3 নম্বর কার্বন হইল। হ্যাঁ, এরকম ভাবে চলতেই থাকবে। আমি আর বাড়াইলাম না জিনিসটা। হ্যাঁ, আমি এই দুইটা দিয়ে বুঝাই, এত লম্বা করা দরকার নেই, কারণ আমাদের ডিএনএ অণু যদি আমরা শুরু করি, এটা এই যে শুরু হয়েছে, শুরু হইতে 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 কোথায় গিয়ে যে ঠেকবে এটা কারো জানা নেই। অর্থাৎ আমাদের এটা হলো এন সংখ্যক, আমাদের যে অণুটা এটা এন সংখ্যক, এটা সে আমি লিখতে 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 আমার বোর্ড শেষ হয়ে যাবে, পৃথিবীর সব কাগজ খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না কোনোভাবে। ওকে, এটা কোথায় গিয়ে যে থামবে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারে না। তো আমরা এখানে থামাই দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন এখন কথা হলো এই যে এটা যুক্ত হলো, এখন একটুক একটুক তো যুক্ত হলো, এখন এই সিরিয়ালটা কিভাবে মিলবে? এটাই তো, এই সিরিয়ালটা কিভাবে হবে, তাই না? এটা পরস্পরের সাথে মিলবে কি দিয়ে? হ্যাঁ, এটা পরস্পরের সাথে মিলবে কিভাবে সেটাই এখন জানার বিষয়। সেটা হলো কি, এই যে আমাদের এখানে এই যে সুগারটা, এই সুগারটার যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন দিয়ে আসা, এখানে এখানে এই 3 নম্বর কার্বনটা করবে কি, এই 3 নম্বর কার্বন এবং এই 5 নম্বর কার্বন, এই দুইটার একটা ফসফেট অণু দিয়ে যুক্ত হবে। ওই যে আমরা পড়ছিলাম না যে পেন্টোজ সুগার থাকবে, 5 কার্বন যুক্ত সুগার থাকবে, তারপর নাইট্রোজেন বেস থাকবে, আবার কি থাকবে আমাদের ফসফরিক অ্যাসিড থাকবে। হ্যাঁ,
ফসফেট থাকবে, বুঝছিলাম না, অজৈব ফসফেট থাকবে। এই সেই অজৈব ফসফেট, এই অজৈব ফসফেটের সাথে আমাদের এই 3 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন যুক্ত থাকবে। ওকে, তাহলে এটাও আমরা একইভাবে করি। এটা হবে, এটা যদি 5 নম্বর কার্বন হয়, এটা এখানে 3 নম্বর কার্বন। এই যে 1 2 3, ও সরি 1 না, এখান থেকে 1 2 3, এই যে 3 নম্বর কার্বন এই ফসফেটের মধ্যে যুক্ত হইল। ওকে, এটা একটু সুন্দর করে লিখি। এই হ্যাঁ, এই যুক্ত হইল, ঠিক আছে। এই হলো যুক্ত হওয়ার কথা। এই যে আমি আবার বলছিলাম যে এটা যদি 5 নম্বর দিয়ে শুরু হয়, এটা হবে 3 নম্বর দিয়ে শেষ। এই দেখো একটা জিনিস, আমাদের এটা কিন্তু 3 নম্বরে গিয়ে শেষ হয়েছে, 1 2 এই 3। আবার এটা কিন্তু 5 3 নাই, এটা দেখো যে 5 এ গিয়ে শেষ হয়েছে, ঠিক না? ঠিক এরকম ভাবে এটা যত বড়ই হোক, যত বড় লম্বা সিকল হোক, এটা 5 নম্বর দিয়ে যদি শুরু হয়, এটা শুরু হবে 5 নম্বর দিয়ে শুরু হলে 3 নম্বরে গিয়ে ঠেকবেই। এটা যদি শুরু হয়েছে 5 নম্বরে, কিন্তু বাংলাদেশে বসে 5 নম্বরে শুরু করছে, এটা ইন্ডিয়ায় গিয়ে যদি শেষ হয়, ওটা ওই 3 নম্বরে গিয়ে ঠেকবে। ওকে, তাহলে আমরা জানতে পারলাম ডিএনএ অণু যখন গঠন হয়, ডিএনএ অণু তাদের এদের মধ্যে থাকে পেন্টোজ সুগার থাকে। পেন্টোজ সুগারের সাথে আমাদের নাইট্রোজেন বেসরা তাদের পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এবং আমাদের পেন্টোজ সুগারের যে 3 নম্বর কার্বন থাকে, প্রথম শিকলের 3 নম্বর কার্বনের সাথে দ্বিতীয় শিকলের 5 নম্বর কার্বন একটি ফসফেটের মধ্যে যুক্ত থাকে। আমাদের ডিএনএ শিকল শুরু হওয়ার প্রথম 5 নম্বর কার্বন দিয়ে যদি শুরু হয়, তাহলে 3 নম্বর কার্বন দিয়ে শেষ হবে। আর আমাদের এডেনিন এবং থায়ামিন, আমাদের এডেনিন এবং থায়ামিন পরস্পর দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে। এবং সাইটোসিন এবং গুয়ানিন পরস্পর 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো আমরা এতটুকুই জানলাম। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আরো ভিডিও তৈরি করব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। যদি তোমরা মনে করো না আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের পছন্দ হয়েছে, তাহলে পরবর্তীতে আমি ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।